সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আয়োজনে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা দামাদের। আর আমরা বিশ্বাস করি আমাদের সকল দর্শক বন্ধু এবং নেক্সাস টেলিভিশন, নেক্সাস লেডিস ক্লাবের আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই বন্ধুরা এবং সদস্যরা আছেন আমাদের সাথে প্রতিদিনের মতো আজও সকালে সূর্যটা ঠিক সময় মতোই উঠেছে, অস্তও গেল সেই একই সময় মেনে। শুধু মাঝখানে সেই ছোট্ট শিশুটি যে কদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, সে আজ চলে গেল। জানি না এমন আরও কত শিশু ধর্ষণের শিকার হবে, কতটা অনিরাপত্তায় ভুগবে বাবা মারা। জানি না এসব কথা চিন্তা করেই কত শিশু অকালেই তাদের সকল ইচ্ছা স্বাদ উপেক্ষা করে ঘরে বসে থাকবে। জানি না সামনের দিনগুলো কতটা নারীদের জন্য অবহেলার হতে যাচ্ছে। দর্শক, আমাদের জীবনের প্রতিটি দিন খুব গুরুত্বপূর্ণ। এই পৃথিবীর যা কিছু মহান, তা সৃষ্টির শুরু থেকে নারী পুরুষের অবিচ্ছেদ্য এক কর্মযজ্ঞ, যেখানে নারীরা দিনকে দিন আমার কেন জানি মনে হচ্ছে নারী শিশুরা অবহেলার শিকার হচ্ছে। এবং সেই অবহেলার স্বাদ কখনো কখনো কোনো রকমের কোনো শ্রেণী, কোনো রকমের কোনো সামাজিক যে স্তর, সেখানে বাধা থাকে না, বরং যে কোনো স্তরের মানুষই নানাভাবে অবহেলার স্বাদ গ্রহণ করে। আমরা জানি যে আপনাদের জীবনেও নানা রকমভাবে এই অবহেলার শিকার হয়ে অনেক রকমের কষ্টের অভিজ্ঞতা আছে, যা কিনা আপনি হয়তো তুড়ি মেরেই উড়িয়ে দিয়েছেন। সেই সকল অবহেলাকে উপেক্ষা করে এগিয়ে গেছেন। সেই সাহসের কথা শুনবো, আপনার ভিতরের সেই যে একটা দারুণ প্রতিবাদী মন, যে কিনা এগিয়ে যাওয়ার জন্য সবসময় আপনাকে অনুপ্রেরণা যোগায়, সেই কথা শুনবো। তাই যুক্ত হবেন। দেখুন, টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আমাদের স্টুডিওতে আজ দুজন বন্ধুকে আমরা পেয়েছি সম্মানিত অতিথি হিসেবে, যারা এগিয়ে যাচ্ছেন, যারা সুরে কথায় পৃথিবীটাকে ভরিয়ে দিতে চেষ্টা করছেন। হ্যাঁ, আমাদের সাথে আছেন, আমরা পেয়েছি সালমা সুলতানা, কথা সাহিত্যিক, গীতিকার এবং আবৃত্তিকার। অনেক শুভেচ্ছা আপু। শুভেচ্ছা আপনাকে, শুভেচ্ছা নেক্সাস টিভিকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সেই সাথে আমরা আরও পেয়েছি আমাদের আরেকজন বন্ধু আসমা দেবজানি, সঙ্গীত শিল্পী। অনেক শুভেচ্ছা আপু। আপনাকে অনেক শুভেচ্ছা, নেক্সাস টেলিভিশনকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। এবং আপনাদের দুজনকে নিয়েই এবং অবশ্যই দর্শক আপনাদেরকে নিয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সেই ধর্ষকদের প্রতি, যারা আমাদের ছোট্ট এই ফুলের মতো শিশুটিকে এইভাবে তীব্র যন্ত্রণার দিকে ঠেলে দিয়েছিল এবং সর্বশেষে সে পৃথিবী ত্যাগ করে চলে গেল। এবং তার প্রতি পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। দর্শক, যুক্ত হবেন আমাদের সাথে। আজকের বিষয়টি আপা, আমরা অবহেলার স্বাদ বোধহয় নানাভাবেই আমাদের জীবনে জানতে অজান্তেই যুক্ত হয়ে যায়। অনেক সময় নিজেও আমরা নিজেকে অবহেলা করি, নিজের ইচ্ছে স্বাদ, এবং নারী বোধহয় হরহামেশা এটা করে। একজন কথা সাহিত্যিক হিসেবে, একজন লেখক হিসেবে জানি যে আপনার ভিতরের নানা রকমের ভাবনাকে আপনি কথাই তুলে ধরেন। সো কখনো কি এরকম হচ্ছে যে আপনার ভিতরে নিজের থেকে নিজেকে যে অবহেলা করা, সেটার বহিঃপ্রকাশ কলমের মাধ্যমে হয়েছে? অবশ্যই হয়। যখন একজন লেখকের বড় বন্ধু হচ্ছে তার কলম, শুধু আমার নয়, সবার কথা আসলে লেখকরা বলে থাকে, আশপাশ, সমাজ, রাষ্ট্র। তো যখন আসলে লেখকরা কখনোই একা নয় আমি মনে করি, সেজন্য অবহেলাটা খুব যে বেশি তাদেরকে ছুঁতে পারে তা আমার মনে হয় না। তবে হ্যাঁ, অবশ্যই নিজের ভেতরটাকে অনেক সময় তুলে ধরা যায় কলমের মাধ্যমে, সাদা কাগজে এঁকে যে আমাদের মনের নানান কথা। কিন্তু কাগজগুলো অবহেলায় পড়ে থাকে না, তাই না? সবসময় খুব যত্নে একজন লেখক হিসেবে সেগুলো আপনার মানে বন্ধু হয়ে ওঠে। ঠিক, আমাদের সকল ব্যথার ভার বয় আসলে সাদা কাগজ। শুধু কি ব্যথার ভার, আনন্দের ভার সাক্ষীও তো হয়। একদম। শুনবো সেসব আনন্দ বেদনার গল্প। তবে তার আগে দেবজানি আপুর কাছে আসি যে আপু, এই যে আসলে আমাদের চারপাশে নানা রকমের অস্থিরতা, এসব সব অস্থিরতার ভিতর থেকে আমাদেরকে যেই জিনিসটা একটু আলাদা রকমের টনিকের মতো মনটাকে শান্ত করতেও কাজ করে, তা হলো গান। এবং আপনি একজন সঙ্গীত শিল্পী। আমার মনে হয় আজকে পুরো বাংলাদেশের সবার মনেই একটা আলাদা রকমের পীড়া। শুধু সেই সকল ঘাতক যারা মনে প্রাণে নারী বা শিশু দেখে এক ধরনের লালসা পুষে রাখে, তাদের ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ, আপামর যারা সাধারণ মানুষ, সবাই কাঁদছে।
জি। আমার মনে হয় যে একটা দারুণ গানের মাধ্যমে আমরা আমাদের মনটাকে, আমি ভীষণ, আমার মনটা আজকে খুব বিক্ষিপ্ত, আপাও বলছিলেন একই রকম, মানে সুরে সুরে একটু শান্ত করতে পারি। আসলে আমরা একটি কঠিন দুঃসময় বা দুঃসংবাদ দিয়ে আজকের দিনটি আমাদের শুরু হয়েছে বলা যায়। তো আমি দেশের গান দিয়ে শুরু করি আজকে, দেখি আমাদের মনটা কতটুকু ভালো হয়। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে রঙে মাখিয়ে দে না, যে মাটির বুকে। অনেক ধন্যবাদ আপা। দেশের প্রতি ভালোবাসা সবার ভিতরেই একটা আলাদা আবেগ তৈরি করে এবং আপনার গানের সুর সেই আবেগকে আরো অনেক বেশি আমার মনে হয় আন্দোলিত করেছে। খুব ভালো লেগেছে। দর্শক, এই যে গানের কথাগুলো, সেই কথাগুলোর মধ্যে সেই মাকেই কিন্তু আমরা দেখতে পাই এবং দেশ মানে তো মা, যেই মা বাংলাদেশ 1971 সালে আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা। সেই পতাকায় আমরা যারা আছি আমরা জানি যে সেই পতাকা এনে দেওয়ার জন্য নারীরা তাদের সর্বস্ব দিয়ে করেছিল, সম্মুখ যুদ্ধ করেছিল, তাদের সম্ভ্রম কেড়ে নিয়েছিল, তবু দেশটার জন্য তারা প্রাণও দিয়েছিল। সেই নারীরা, সেই শিশুরা এইভাবে একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। সোচ্চার হওয়ার বোধহয় সময় এখনই, নয়তো মা, দেশ অপমানিত হবে বারবার। সত্যি আপু, মানে আজকে এই কয়দিনই যখন দেখছিলাম বারবার ভিতরটা ছিঁড়ে যাচ্ছিল। আমার নিজেরও কন্যা সন্তান আছে, মানে খুব 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 কেমন যেন একটা তাড়না। আজকে চলে যাওয়ার পরে না, তখন থেকে ভীষণ মনে হচ্ছে চিৎকার করি, বলি যে কেন এসব। আপনার কাছে জানতে চাই একজন মানে কবি সাহিত্যিক হিসেবে, যে আমাদের ভিতরে আমাদের যেই ইন্দ্রিয়গুলো কাজ করে সেখানে মানুষের যে বোধের জায়গাটিকে দিন দিন আসলে কমে যাচ্ছে এবং শ্রেণীভাগ নেই। আমরা দেখছি যে সব শ্রেণীতেই নারীরা, শিশুরা এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। জানি না আসলে আপু ওটার কেন, যে মানুষের মনুষ্যত্ব বোধটা একটু লোপ পেয়েছে কিনা, কারণ যে কাজটা হয়েছে একদম কিন্তু নিজের ঘরে, তাই না? একদম নিজের ঘরে এবং পিতৃ সমতুল্য মানুষ। পিতৃ সমতুল্য মানুষ। আমার মনে হয় এটি বিকৃত রুচি ছাড়া আর কিছু নয়। একজন সাধারণ মানুষের পক্ষে, সাধারণ বাবার পক্ষে, যে তার বাবার সমতুল্যই আমার মনে হয় বোনের শ্বশুর, তো কি করে সম্ভব হলো আমি ঠিক জানি না। এটি যদি সামগ্রিকভাবে বলি, মনুষ্যত্ব সবার হার, যারা মানুষ তার মানুষই থেকে যায়। এর কিছু মানুষের তো বিকৃত রুচি আছেই, নয়তো এটি আসলে কোনো স্বাভাবিক কাজ নয়। আশা করছি আমরা সবাই মিলে যদি সোচ্চার হই, শীঘ্রই এর অবসান ঘটবে। আমরা সুস্থ সুন্দরভাবে একটি সুন্দর সমাজে আমরা বাস করব সবাই মিলেমিশে। এবং তীব্রভাবে নিন্দা জানাচ্ছে আজকে নেক্সাস টিভির মাধ্যমে। সুবিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই পথে আর কেউ পা না বাড়ায়। আমরা একটি শিশু ফুলের মতো সুন্দর, সেই শিশুটি যখন ঝরে গেল, একজন মা হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে অত্যন্ত ব্যথিত, আসলে ব্যথিত। ওর নাকি আজকে 3 বার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার মনের ভিতরে কি পরিমাণের কষ্ট বা চাপ, তার শরীরও সেটা নিতে পারছিল না একেবারেই। মানে এটা আসলে আমাদের আজকে যে বিষয় অবহেলা, আমি জানি না যে আমাদের সামাজিক যে কাঠামো, আমাদের যে পারিবারিক যেই নিয়ম কানুনগুলো, সেখানে অবহেলা ঢুকেই এরকম হয়েছে কিনা, যে পারিবারিক সম্পর্কগুলো এত দারুণ একটা আত্মীয়তার সম্পর্ক, যেখানে এত স্নেহ ভালোবাসা থাকার কথা, সেখানে এমন মর্মান্তিক ঘটনা। আপুর কাছে একটু জানতে চাই যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনাকেও নিশ্চয়ই এই ধরনের যে অরাজকতাগুলো, এই ধরনের যে খুবই মানে নিন্দাজনক বিষয়গুলো আপনাকেও নিশ্চয়ই ভীষণভাবে আন্দোলিত করে। যে ঘটনাটি ঘটেছে এটা আমার বাসা থেকে 1 ঘন্টার পথ। আমি যশোরের মেয়ে। জি হ্যাঁ, এটা মাগুরা থেকে ঘটেছে। তো
আমারও একটি কন্যা সন্তান আছে। আমার কন্যাটিও কিশোরী। আমি প্রতিনিয়ত আতঙ্কিত থাকছি। আমি চাকরি করি, একজন চাকরিজীবী মা আমি। তো আতঙ্ক তো অবশ্যই, অবশ্যই নিন্দনীয়। এবং যে অপরাধ করেছে তার চেহারাটা যেটা দেখলাম, যে ভেতরে কোনো অনুশোচনা নেই, অবহেলা তো অবশ্যই। মানে যে মেয়েটা ভিকটিম, যে তার বোনের কথা দেখছিলাম, যে তার সাথেও নাকি এ ধরনের জঘন্য আচরণ হয়েছে, এটা তো একটি অবহেলারই পার্ট। তো সেই কারণে আতঙ্ক এবং এবং সেটা বলার পরে পরিবারের সদস্যরা সেটাকে আমলে নেয়নি। হয়তো সঠিক সময়ে কোনো কিছু একটা ব্যবস্থা নিলে হয়তো বা বেঁচে যেত, বা অবহেলাটা যদি না হতো, এটাও অবহেলা, শিশুটি তার মানে বোনটি হয়তো এটা শিকার হতো না। হ্যাঁ, তো সেই কারণে তো এটা আসলে বলতে অনেক কিছুই চাই, কিন্তু কোথায় যেন একটু আটকে যাচ্ছে কষ্টে। একদম। এবং এই যে আপু যেমনটি বললেন যে ওর বোনের সাথেও হয়েছে, এবং এরকম আমাদের আশেপাশে হরহামেশাই এই ধরনের পারিবারিক যেই মানে আত্মীয় স্বজনের দ্বারা বা আশেপাশের মানুষের দ্বারা নানা রকমের যে শিশু নির্যাতনের ঘটনা এগুলো ঘটে। কিন্তু দেখা যায় যে সেগুলো বাচ্চা এসে যদি বলে, অনেক ক্ষেত্রে বাবা মা কোনো প্যারেন্টস থাকে ওভার, মানে এটাকে বলবো কশাস, তারা একরকমভাবে রিয়্যাক্ট করে। আবার বেশিরভাগই শিশু যখন এসে বলে যে না, কোনো আত্মীয় বা কোনো কাজিন এরকম যদি হয়, যে আঙ্কেল বা কাজিন, যে তার সে যেভাবে ধরেছে বা সে যেভাবে টাচ করেছে ভালো লাগেনি, এটা বলে না, এটা তুমি ছোট মানুষ তো, তুমি বুঝোনি। এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে কোনো সময় আমরা দেখি গুড টাচ ব্যাড টাচ, এগুলো নিয়ে অনেক বেশি কোথাও অনেক বেশি এটা প্র্যাকটিস হচ্ছে। আবার কেউ হয়তো জানেই না ব্যাপারগুলো। এই যে সচেতনতার অভাব বা ওভার আসলে অ্যাংশিয়াসনেস, আপনার কি মনে হয় যে কি হওয়া উচিত? আমার মনে হয় আপু একদম ছোটবেলা থেকেই ক্লাসিকের পাঠ্য বইয়ে থাকাই উচিত, যে গুড টাচ ব্যাড টাচ হিসেবে বাচ্চাদেরকে সচেতন করা। এবং অবশ্যই সবার আগে যে ভূমিকা রাখতে পারে তারা হচ্ছে বাবা মা। কারণ হচ্ছে আমরা দেখা যায় যে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, কাউকে বলো না, ছোটবেলা থেকে কিন্তু আমাদের মুখটা বাচ্চাদের বন্ধ করে দেওয়া হয়, তারা সাহসী হতে পারে না যে এটি যে একটি খুব মানে অন্যায় কাজ হচ্ছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে খুব ছোটবেলা থেকে আমাদের সমাজের প্রেক্ষিতে যা হয় মুখটা বন্ধ করে দেওয়া হয়, এবং পরিবার থেকে কিন্তু এটি হয়। অথচ এই শিক্ষাটা যদি একদম পরিবার থেকে উঠে আসে, মানে শিক্ষাটা দেওয়া হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চারা সাহসী হয়, তারা তখন কোনো কিছু লুকাবে না, তারা যাতে বাবা মার কাছে সবকিছু শেয়ার করতে পারে, বলতে পারে। কিন্তু সেই শিক্ষাটা আমাদের পরিবারে নাই। কারণ হচ্ছে সেটার কারণ শুধু পরিবার না, চারপাশটা আমাদের সামাজিক। হ্যাঁ, যেমন আজকে অনেকেই লিখেছে, আমি ফেসবুকে দেখলাম, যে আছিয়া মরে গিয়ে বেঁচে গেছে। তার মানে কি, সে বেঁচে থাকলে হয়তো এর চেয়ে বেশি যন্ত্রণা পোহাতে হতো তাকে। ঠিক, সারাক্ষণ শুনে তাকে এক ধরনের ট্রমার মধ্যে দিয়ে বড় হতে যেতে। হ্যাঁ, সেটাই। সেজন্য মনে হয় যে, তো আমার মনে হয় সবার আগে পরিবার থেকে, এবং অবশ্যই স্কুল টিচার যারা আছেন বা আমাদের পাঠ্য বই একটি সাবজেক্টে থাকা উচিত, এবং সামাজিকভাবে পারিবারিকভাবে সচেতন বৃদ্ধি প্রয়োজন বলে আমি মনে করি। এবং আপু যেটা বলেছেন একদমই ঠিক, যে ধর্ষণের শিকার হয় উল্টো তাকেই নানাভাবে, এবং যদি সে বড় মেয়ে হয় তাহলে তার চালচলন, তার সমস্ত কিছু নিয়ে তখন আঙুল তুলে মানুষ, ওর তো চালচলনই ভালো না। কি অদ্ভুত। আমরা শুনবো আরো অনেক কিছু, অবহেলার স্বাদ নিয়েও আমাদের সবারই যে অভিজ্ঞতা আছে শুনবো, সেটা শেয়ার করব। কিন্তু একটা ছোট্ট সময় হচ্ছে বিরতিতে যাবার। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি, থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। অবহেলার স্বাদ এমন একটা বিষয় নিয়ে আজ আমরা আড্ডা দিচ্ছি, এবং আমরা জানি যে আসলে আমাদের জীবনের নানা রকমের এরকমের বিষয় আছে যা আমরা নানাভাবে অবহেলা করি, আবার নিজেও নিজেকে অবহেলা করি। নারীরা তো বিশেষ করে জানি যে আপনারা সংসারের সবার খেয়াল রাখেন, কিন্তু নিজের প্রতি একটু খেয়াল রেখে নিজেকে যত্ন করবেন, একটু আহ্লাদ করবেন, সেটাই হয়ে ওঠে না, সেটাই বড় অবহেলায় পড়ে থাকে। শুনবো আপনাদের সেই অভিজ্ঞতার কথাগুলো, ভাবনার কথাগুলো। যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আপুদের কথা শুনছি, ভালো লাগছে। আবার দেবযানী আপুর কাছে আসি। অবহেলার স্বাদের কথা যদি বলি, যে নারীরা আমরা জানি যে পরিবারের সবার প্রতি খেয়াল রাখে, কিন্তু তার কোনটা খেতে পছন্দ, কিংবা এক কাপ চা নিয়ে বসে নিজে একটু সময় পার করবে, নিজের সাথে কথা বলবে, এটা অনেক সময়ই হয়ে ওঠে না। আপনি একজন সঙ্গীত শিল্পী, লেখালেখিও করেন, নানা রকমের ব্যস্ততা, এর মাঝে কি নিজেকে সময় দেওয়া হয়?
আমি চাইলেও আসলে হয়ে ওঠে না। সেটা হচ্ছে যে আমি যেহেতু জব করি, আর পাশাপাশি যেটা হচ্ছে যে আমি একজন প্লেব্যাক সিঙ্গার। যেহেতু 200-র উপরে গান গাওয়া হয়ে গেছে সিনেমাতে, তো ওই গানটার যে ব্যস্ততা চর্চা, বা শুধু তো আসলে সিনেমার গান নয়, মৌলিক গান থাকে, রেডিওতে গান থাকে, পাশাপাশি আমি বাহিনীতে চাকরি করি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। তো অনেক কিছু চাইলে হয় না, তারপরে খুবই নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে হয় একেবারে। আর গানটা তো চর্চার বিষয়, ওটাতে সময় দিতেই হয়। তারপরে আমি কন্যা সন্তানের মা, তাকে চেষ্টা করি যেন সে অবহেলার মাঝে বড় না হয়, যতটুকু পারি আর কি। তো আমার ওই যত্নটা তার প্রতি বেশি হয় আর কি। বা এটা দারুণ। তবে সেই কন্যাটিকে একটুখানি মাকে যত্ন করা শেখাবেন, চেষ্টা করছি। তাহলে তাহলে ভাইস ভার্সা হয়ে যাবে, যে একটা সময় গিয়ে মা মেয়ে তো আসলে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে একদম। এবং সেটা বোধহয় দুজন দুজনকেই বুঝবে এবং বুঝে দুজন দুজনের প্রতি যত্নশীল ভালোবাসায় শিখতেও রাখতেও শিখবে। খুব ভালো লাগলো যে না, নিজেকে নিজের সঙ্গীতটাকে নিয়ে আপনি অনেক বেশি চেষ্টা করেন যে ভালো থাকতে। আমরা শুনবো আবারও গান, আপনি মনে মনে সুন্দর একটা গান, আপনার পছন্দের একটা গান নিয়ে তৈরি হয়ে যান। আমি আপুর কাছে আসি। সালমা আপু, এই যে আসলে অবহেলার স্বাদ বলছি, আপনি শুরুতেই বললেন যে অনেক সময় থাকে এরকমের ব্যাপার যেগুলো হয়তো লেখার মাধ্যমে প্রকাশ হয়, কিন্তু আবার এরকমও হয় লেখকদের মনের ভিতরে অনেক 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 প্লট, অনেক ঘটনা, কিন্তু কোনোটা প্রায়োরিটি পায় যেটা বইয়ের আকারে বা পাণ্ডুলিপিতে আমরা দেখতে পাই। এর মধ্যে আপনার অনেকগুলো বই বেরিয়েছে, প্রথমটি বোধহয় 2017-তে। কিন্তু এরকম কি আছে যে যে লেখাটি খুব আগে থেকে আপনার ভিতরে একদম ভর করে আছে, কিন্তু আপনার এক ধরনের অবহেলায় সে বাইরে বইয়ের আকারে আসতে পারেনি? হ্যাঁ, আছে, প্রচুর লেখা এরকম আছে। দেখা যায় যে একটা লেখা শুরু করলাম, কিন্তু ওখানে থেমে গিয়ে আরেকটা প্লট মাথা আসলো, ওটা শুরু করে দিলাম। যেমন গত বছর আমি একটা উপন্যাস শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ করে কি মনে হলো যে না, ওটা বাদ দিয়ে তার চেয়ে এটা আগে লিখি। এরকম মনে হলো যে আধিয়া রাত একটি আমার উপন্যাসের কাজ শুরু করেছিলাম গত বছর শুরুতেই, কিন্তু সেটি 5 পর্ব লেখার পরে আমি অন্য ওটা ছিল উপন্যাস, গল্পে চলে গেলাম। তো সেরকম তো হয়ই আসলে, অনেক প্লট এখনো যখন ঘুরছে, সময়ের অভাবে পারছি না, কেবলই বইমেলা গেল। আর মেয়েদের তো আসলে সবকিছু সামলেই কিন্তু লেখার টেবিলে বসা যায়। আসলে কেউ যে আমাকে বারণ করছে বা সময় বসো না এরকম কিছু না, কিন্তু আমি দেখি যে ওই যে বললাম যে নিজের জন্য সময় করা, সেটি আসলে একটু হয়ে ওঠে না অনেক সময়। সংসারের দায়িত্বগুলো ডাকতে থাকে, সালমা এসো এসো আমাকে এটা। যেমন আজকে টিভিতে আসার আগেও যেমন ইফতারিতে সবাই কে কি খাবে, রাতে কি খাবে, সেরির জন্য কি করবে, সেটা বলে আসতে হয়েছে আসলে। তেমন সবকিছু মানে সব দিক সামলে তবেই সালমা লেখাই বসতে পারে। সেটাই, একদমই তাই। এই যে আপু আসলে লেখালেখির মাঝে যখন এক একটা, আপনার বেশ কয়েকটি বই বেরিয়েছে, একটি বই সন্তানের থেকে কম কিছু একদমই নয়। কেমন লাগে সেই ভালো লাগার স্বাদটা? অবহেলার কথাটা খানিকটা শুনলাম, ভালো লাগার স্বাদটা সম্পর্কে একটু শুনি। এটিও আসলে কিছু আনন্দ থাকে, যেমন বর্ণনাতীত, ভাষায় বর্ণনা করা যায় না, তেমনিভাবে যখন একটি সৃষ্টি একদম তার আলোর মুখ দেখবে, সবার কাছে পৌঁছানোর জন্য তৈরি হয়ে যায়, তখন সে আনন্দ আসলে অন্যরকম। সৃষ্টির আনন্দ কি আসলে বলে বোঝানো যায় না। আর যখন যেমন নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর দিকে যখন আমাদের প্লট পাণ্ডুলিপি জমা দিতে হয়, শেষে এত ব্যস্ততায় সময় কাটে, রাত নাই দিন নেই যে কখন শেষ হবে। কিন্তু যখন একদম ফাইনাল করে যখন পাণ্ডুলিপিটা জমা পড়ে, একই সাথে কষ্টের চেয়ে বেশি তখন আনন্দটা অন্যরকম, ভালো লাগাটা আসলে কাজ করে, সৃষ্টির আনন্দ যাকে বলে আসলে। যে এমন একটা কিছু আমি লিখতে পেরেছি যেটা আপনাকে মনে রাখার জন্য মানুষের মনে আঁচড় কাটতে পারবে একদম, এবং লেখা তো আসলে থেকে যায়। যখন মেলার পরে যখন রিভিউগুলো পাই বইয়ের, মানে কি বলবো, সে এক অন্যরকম অনুভূতি আসলেই। বাহ। সো এইবারেই তো মাত্রই বইমেলা গেল, জানি যে বইমেলা মানে সেটা আসলে বাঙালির প্রাণের একটা দারুণ মানে মিলন মেলা, যেখানে বন্ধু বান্ধব পাঠক সহ সবার সাথে দেখা হওয়ার একটা সুযোগ হয়। এবং দেবযানী দি কিন্তু আপনার বন্ধু, একই সাথে আপনারা দুজনে মানে দীর্ঘ সময় ধরে নানা কিছু শেয়ার করেন। তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে বন্ধুত্বের সম্পর্কের মাঝে কখনো কি কোনো কারণে এতটুকু অবহেলা এসেছে?
আমি আসলে সম্পর্কের প্রতি খুব বেশি যত্নবান এবং দায়িত্বশীল। আমার মনে হয় যাকে ভালোবাসি সবটুকু উজাড় করে তার সবটুকু মেনে আসলে আমি ভালোবাসি, এটি আমার একদম পক্ষ থেকে আমি মনে করি। কারণ হচ্ছে তাকে আমি আকাশ দেব, সে যেন স্বাধীনভাবে উঠতে পারে, এটি হচ্ছে আমার কথা। তার দিক থেকে আমি কতটুকু পাবো সেটি আমি আসলে কখনো এক্সপেক্ট করি না। আমি ব্যক্তি মানুষটি, আমি দেবযানী আমার সাথে একমত হবে মনে হয় দীর্ঘ পথ চলায়। ভেবে চিন্তে আসলে আমি ভালোবাসি না, ভালোবাসি যাকে ভালোবেসেছি আমি সবটুকু দিয়ে ভালোবাসি। একদম আপু, মানে আপনার ভাবনার সাথে আমার বোধহয় মিলে গেল। এটা আমার কাছে মনে হয় যে ভালোবাসা আসলে অ্যাসুরেন্সের কোনো কিছু না, যে আমি বাসলে 1 কেজি আপনাকেও 1 কেজি বাসতে হবে। একদমই তাই, আমারও তাই মনে হয়। এখানে হিসেব নিকেশের আসলে কোনো জায়গা নেই আমার পক্ষ থেকে অন্তত। বাহ, সত্যি খুব ভালো লাগছে জেনে। শুনবো আরো, আমরা দেবযানী আপুর কাছে আসি। দেবযানী আপু, এই যে বন্ধুত্বের গল্প আমরা বলছি, অনেক সময় এরকম হয় যে আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা যারা আসলে নানা কর্মে কর্মী, তাদের খুব কাছের সম্পর্কগুলো ঠিকঠাক মতো খোঁজখবর নেওয়া হয় না। তখন নিজের ভিতরেও কিন্তু এক ধরনের দুঃখবোধ তৈরি হয় যে আমি সম্পর্কগুলোকে অবহেলা করছি। আপনার কি কখনো এরকমের কোনো সম্পর্কের প্রতি মনে হয়েছে যে না, আপনি ঠিকঠাক যত্ন করতে পারছেন না সম্পর্কটাকে? খুব জটিল প্রশ্ন। আর আপনারা দুজন যেহেতু একমত, সালমাপুর কথা শুনে তো মনে হচ্ছিল যে কি বিশাল জটিল, এটার আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো যেটা হচ্ছে কি, অবহেলাটা হয় কি না জানি না, অভিমান হয়। অভিমানটা কিন্তু ভিতরে জন্মে, আর লেখকরা প্রকাশ করে তাদের কলমে, আর শিল্পী প্রকাশ করেন তার সুরে। হ্যাঁ, তো অভিমান হয়, অবহেলাটা হয় না। অবহেলা হলে তো আসলে সম্পর্কটা টিকিয়ে রাখা খুবই মুশকিল হয়। তো সালমাপুর ক্ষেত্রে যেটা হচ্ছে কি, আমি তাকে আসলে আমার বটগাছ মনে করি। একজন বন্ধু হিসাবে, একজন মানে লেখক আবৃত্তিকার হিসাবে তাকে আমার মনে হয় কি যে তিনি আমার বটগাছ। আমার কোনো সমস্যা হলে আমি আগে আপুর কাছে। এটাই মনে হয় সম্পর্কের সৌন্দর্য, যে অনুভব করতে পারা যে হ্যাঁ এমন একজন আছে, এবং সেটা সবাই কিন্তু আপু বলতেও পারে না এইভাবে। হয়তো বটগাছের ছায়া অনেকেই তার মাথায় চান বা সেটা উপভোগ করেন, কিন্তু আবার স্বীকার করে না যে না উনি আমার জন্য বটগাছ। আপনার কাছ থেকে এটা যেন খুব ভালো লাগলো। এটা অনেক বড় ব্যাপার সম্পর্কের মাঝে। শুনবো আরো আমরা সম্পর্কে নানা রকমের ব্যাপার যা অনেক সময় অবহেলার শিকার হয়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি। অবশ্যই দর্শক, আবারও সেই ছোট্ট একটা বিরতিতে যাব, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। অবহেলার স্বাদ, জানি না কে কতবার কিভাবে গ্রহণ করেছেন, তবে আমি খুব একটা মানে অবহেলার এই ব্যাপারটাকে একদম পাত্তাই দিতে চাই না, না নিজের থেকে, না আমার আশপাশের যারা কাছের মানুষ, বন্ধু বান্ধব, তাদের থেকে। আপনাদের বেলায় কি? শুনতে চাই, যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এরই মধ্যে আমাদের বন্ধুরা যারা কখনোই নেক্সাস লেডিস ক্লাবকে একটু অবহেলায় দূরে রাখে না, তারাই যুক্ত হয়েছে। আমাদের বন্ধু সুরমা বেগম আপু, ওবেদা বেগম আমার প্রিয় খালামুনি, নাহিদা নেলি আপু আমার প্রিয় বন্ধু, মিষ্টি আপু যুক্ত হয়েছে। সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা একটু নেলি আপার কাছে শুনি। নেলি আপা, অবহেলার স্বাদ। আমরা জানি যে অনেক সময় অনেক ব্যস্ততার ভিড়ে আমাদের প্রয়োজনীয় অনেক কিছু এরকম পড়ে থাকে, যেটা অনেক সময় মনের মধ্যে এরকম একটা ভাবনা তৈরি করে যে কি অবহেলা করছি। নিজেরই তো সংসার, বা নিজের প্রতিও অনেক সময় একই রকমের ঘটনা ঘটে। এরকম হয় আপা, তখন কেমন লাগে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। আসলে হ্যাঁ, আমরা আসলে ব্যস্ততার মধ্যে দেখা যায় যে আমরা পরিবারকে করছি, অবহেলা করছি না, কিন্তু দেখা যায় যে নিজেকে অবহেলা করে বসে থাকি, নিজের কোনো যত্ন নেই না। যেমন ধরেন ডাক্তারের কাছে যাওয়া, কোনো ব্যাপারে ডাক্তারের কাছে যেতে হবে, আমি সহজে যাই না, তো এটা নিয়ে অনেক সময় বকা শুনতে হয়, করে সবাই বকাবকি করে। তো এটা মাঝে যদি এতটা অবহেলা করি নিজেকে, আসলে এটাও উচিত না। সবাই যখন নিতে পারি, যেটাও করা উচিত আসলে। তো আমরা এত বেশি সংসার নিয়ে ব্যস্ত থাকি যে নিজেকে অবহেলা করে ফেলি, পরে যখন বুঝতে পারি তখন মনে হয় আসলে অনেকটা অবহেলা হয়ে গেছে নিজের। আপু, এটা করা যাবে না, কারণ আপনি পরিবারের প্রধান চালিকা শক্তি। আপনি যদি ঠিক না থাকেন তাহলে ভাইয়াও সময় মতো কাজে যেতে পারবে না, বাচ্চারাও সময় মতো খাওয়া থেকে শুরু করে তাদের স্কুল কলেজ কোনো কিছুই ঠিকভাবে হবে না। এই জন্য আপনাকে সবার আগে নিজের প্রতি যত্নশীল হতে হবে। আসলে অবহেলাটা করে ফেলি, এটা উচিত না। হ্যাঁ, একদমই উচিত না।
আমরা আমরা মানে এটা হয় কমনলি বোধহয় আমরা সবাই করি, এটা যেটা উচিত না। এবং মনের খোরাক আমরা যেটা বলি না, এটা তো আপা অসুস্থতার কথা বললো, শরীর খারাপের। মনের খোরাকের বেলায়ও কিন্তু আমরা একদমই মেয়েরা নিজেদের সব ভাবনাকেই অলমোস্ট আমরা অবহেলা করি। এখন বোধহয় আমরা আমাদের মনের খোরাককে অন্যতম সেরা মাধ্যম সঙ্গীত দিয়ে পূরণ করতে পারি। সেটার জন্য আমাদের সাথে দেবযানী আপু আছে। আমি বলছিলাম যে আমার অনেক সিনেমাতে গান গাওয়া হয়েছে, তো আমি আমার একটি সিনেমার গান করি। আমি টাকা সিনেমার গান করছি। সিনেমাটি পরিচালনা করেছিলেন শহীদুল ইসলাম খোকন, গানটির সঙ্গীত পরিচালক আমার গুরু মিল্টন খন্দকার, আর লিপসিং করেছিলেন পূর্ণিমা চিত্রনায়িকা। সৃষ্টিকর্তা উপরে নিচে আছো তুমি, আর কিছু তো চাই না আমি। বাবা, সত্য কি বা মিথ্যে বলে জানেন অন্তর জমি, আর কিছু তো চাই না আমি। সৃষ্টিকর্তা উপরে নিচে আছো তুমি, আর কিছু তো চাই না আমি। চমৎকার। এই গানটি আমার ভীষণ প্রিয়, খুব 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 ভালো, এবং প্রত্যেকটা শব্দ আলাদা করে অর্থ বহন করে, যা একেবারে আমাদের জীবনের প্রত্যেকের বেলায় প্রযোজ্য, একদম, তাই না? ধন্য হলাম। সত্যি আপা, খুব দারুণ। এবং এই গানের কথার মধ্যেও কিন্তু ওই ভালোবাসা, একটা আলাদা রকমের যে টান, সেটা আছে। খুব খুব ভালো লাগলো। আমার মনে হয় বন্ধুদের খুব ভালো লেগেছে, তাই না? একটু সুরমা বেগম আপু তো সঙ্গীত শিল্পী, আপুর নিশ্চয়ই ভালো লেগেছে দেবযানী আপুর গান। ধন্যবাদ আপু, আসলে খুবই ভালো লাগছে গানটা, বাস্তবতা নিয়ে গানটা ভালো লাগছে আপু। ধন্যবাদ আপু। সুরমা আপু, আর কোনো পছন্দের গান, আপনি যেহেতু নিজেও গান গান, পছন্দের গান যদি থাকে দেবযানী আপুর জন্য বায়না ধরতে পারেন, আমরা শুনতে চেষ্টা করবো নিশ্চয়ই। আপু আপু পছন্দের গানগুলোই আজকে আমরা শুনি। ওকে, তাহলে আমি আবার সিনেমার গান করব। হ্যাঁ অবশ্যই। আমার অভিষেকে হয়েছিল যোদ্ধা সিনেমার 5টি গান দিয়ে, এবং প্রথম গানটি আমি গেয়েছিলাম প্লেব্যাক কিং ইন্দ্রকিশোর স্যারের সাথে, তো সেই গানটি গাইছি, ওটাতেও পূর্ণিমা লিপসিং করেছিল। দাও না কথা তুমি বাঁচবে যত দিন, থাকবে আমার হয়ে তুমি ততদিন। তুমি আমার তুমি, চিরদিনের তুমি, এর চেয়ে সত্যি হতে পারে না। আমার জন্ম শুধু তোমার কারণে, এ মধুর স্বপ্ন ভেঙে দিও না। তুমি আমার তুমি, চিরদিনের তুমি, এর চেয়ে সত্যি হতে পারে না। বাহ, চমৎকার। এবং সেটা যে না মানবে সেই হচ্ছে ওই সম্পর্ককে অবহেলা করবে, একদম। আমি ঠিক হিসেব মিলিয়ে ফেলেছি। এখন আমরা বলতে পারি অঙ্কের শেষে যেরকম লিখি আমরা, আনসারের পরে প্রুভড, সরল অঙ্কটা মিলে গেল। একদম দারুণ আপা, খুব চমৎকার। মানে প্লেব্যাকের মূল ব্যাপারটাই হচ্ছে সিনেম্যাটিক ওয়েতে যে অ্যাপেলটা তৈরি করা, যেটা আপনি এত দারুণভাবে করতে পারেন। গানগুলো শুনেছি, এবং তখন পূর্ণিমা আপুর অভিনয়ের তার মানে চোখে মুখের যেই একটা অভিব্যক্তি, সেটা কিন্তু আজকে শিল্পীর কাছ থেকে সরাসরি, তাও কোনো রকমের কোনো অর্কেস্ট্রার কিছু নেই, কিন্তু শুধুই আপনার গায়কের মাধ্যমে কিন্তু ওই অভিনয়টা, মানে প্লেব্যাকের যে মজা, মূল ব্যাপারটা যেটা, স্টোরিটা ভেসে উঠছে। আপু, আমি নিজেকে সৌভাগ্য
ভাগ্যবতী একজন সঙ্গীত শিল্পী মনে করি। হয়তো আমার বিস্তর পরিচিতিটা আসেনি ওই অর্থে যে এত সিনেমাতে গান গাওয়ার পরেও, কিন্তু সেই শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, পপি থেকে শুরু করে হালের দিঘি লিপসিংয়ে কিন্তু আমার কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হচ্ছে। এটা অনেক আমার ভীষণ ভালো লাগছে যে মানে এমন দারুণ মানে কণ্ঠের অধিকারী এবং সৃষ্টিকর্তা তো আসলে সঙ্গীত যাদেরকে দেন এটা বলতেই হবে যে দে আর ব্লেসড, কারণ সুর কিন্তু সবার গলায় আসে না, সবাইকে দেননি। তার সাথে আবার গুরুমুখী বিদ্যা, সেই বিদ্যা কোথা থেকে নিয়েছেন একটু বলেছেন, এর মধ্যে আমি শুনবো আরো, তবে বন্ধুদের কাছ থেকে শুনেছি তাদের কেমন লাগছে। ওবায়দা খালামণির কাছে একটু শুনি, কেমন লাগছে ওবায়দা খালামণি? আজকে আমাদের শিল্পী দেবযানী আপুর কাছে শুনছি গান। জি, আসসালামু আলাইকুম খালামণি, অতিথি আপুদের শুভেচ্ছা। ভালো লাগে গানগুলো, আর গান শুনতে সবসময় ভালো লাগে। মানে টিভিতে আমি নামাজ পড়ে যখন শুনতেছি কে জানি গান গাচ্ছে, পরে দূর দিয়ে গেলাম, টিভি আমার হাজবেন্ড চালু করে রেখেছে, দূর দিয়ে গেলাম যে গান গায় কি। মানে গান শুনতে আসলেও ভালো লাগে সবসময়। এখন সবসময় সব শিল্পীদের গান হয়তো চেনা হয়ে ওঠে না, তো খুবই ভালো লাগে। তো আমরা শিল্পীদের যদি সম্মান করি, তাদের অবহেলা না করি, তাদের গানগুলি শুনি, তাহলে মনে হয় আমাদের শিল্পীদেরও অনেক ভালো লাগবে। এবং তাতে আমাদের সঙ্গীত বা আমাদের যে কোনো শিল্প মাধ্যম টিকে থাকবে, এবং যারা সঠিক চর্চাটা করে, শুদ্ধ চর্চা, তাই না? একদম, এটা খালামণি খুব সুন্দর কথা বলেছো। আসলেই তাই। এবং এরকম আমরাই আসলে পারি অবহেলা না করে আমাদের নিজেদের শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে। অনেক চমৎকার বলেছো খালামণি। আপা, একদিকে গান, সুর, বন্ধুদের কথা আমাদের সবার মনেই, যেটুকু যাও বা কখনো নিজের প্রতি অবহেলা, সেগুলো এখন আমরা সব ভুলে গেছি। আমি জানি যে আপনি খুব ভালো আবৃত্তি করেন, নিজে লেখেন, নিজের লেখা পাঠ করেন, সেটা তো আছেই। আমার মনে হয় যে আপনার সেই লেখা থেকে হোক, এবং আমার খুব মনে হচ্ছে যে বেশ কটা বই আপনার যে রাখা, একটি বই উপরেরটা আমি দারুণ একটা প্রচ্ছদ দেখতে পাচ্ছি, আমার সেই বইটা সম্পর্কেও একটু বলুন, সেই সম্পর্কে আমরা একটু শুনি। এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ, সেই মেয়েটা অলকানন্দা। 3 অলকানন্দা আমরা আজকে বসে আছি, এবং আমাদের সাথে যুক্ত আছেন আরো 4 জন অলকানন্দা, এবং অলকানন্দা ফুলের রঙেই বইয়ের মলাটটা, তাই না? একদম দারুণ। সেখান থেকে তাহলে আপু পাঠ করেন, আমরা 2-4 লাইন একটু বলে নেই যে আমার পরম সৌভাগ্য এই মানে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার আমার লেখা একটি গানও কিন্তু গেয়েছে। তাহলে ওইটা গাইতে হবে আপা। হ্যাঁ, আমি অবশ্যই গাইব। ঠিক আছে। আচ্ছা, আজকে আবৃত্তি না, ঠিক আমার বই থেকে একটা লেখা পাঠ করি। কবি লেখকরা নাকি বড্ড বেশি ভালোবাসার প্রতি আসক্ত হন, তারা নাকি আবার অবহেলারও শিকার হন। না, ওই যে বলে কাঙাল। সেটা কি সত্যি আপু? এটা আমরা শুনবো আপুর আবৃত্তির পরে। আচ্ছা, আমি আমার লেখা থেকেই একটি লেখা পড়ি। যদিও আমরা যতই অবহেলা পাই না কেন, যা কিছুই হোক না, আমাদের কিন্তু একটি জায়গায় যার যার কাজের জায়গায় আসলে ফিরতেই হয়। আমি যেহেতু লেখক, আমাকে লুকিয়ে থাকার কোনো উপায় নেই, আমাকে লিখতেই হয়, মনের তাগিদে হোক। আর কেউ অবহেলা করুক বা না করুক, অবহেলা করলেও ফিরতে হয়, আর ভালোবাসা পেলেও ফিরতে হয়, না পেলেও ফিরতে হয়। তেমন একটি লেখা। তবে মানে কবি সাহিত্যিকটা চালাকিটা করতে পারে যে অন্যের যদি কোনো কিছু দেখে, সেটাও তার লেখনীর মাধ্যমে তুলে ধরে মানুষকে জানাতে পারে যে দেখো এটা ওটা সেটা অবহেলার শিকার হচ্ছে, তাই না? এটা অনেক বড় ব্যাপার। এই লেখাটি মনে হয় তেমনই কোনো এক সময় হয়তো আমি লেখা থেকে কিছুদিন দূরে ছিলাম, কিংবা অন্য কোনো কারণ হতে পারে, তেমন একটা লেখা, জাস্ট বইটি খুলে আসলে লেখাটা আমার সামনে পড়লো। লেখাটার নাম হচ্ছে তবুও ফিরতে হয়। আমারই লেখা। এতটা নিস্তব্ধ হতে জেনেছি কবে, মনে তো নেই, মনে তো নেই আমি ছিলাম এক ঝলমলে প্রহর, কাজলা দিঘি ঝর্ণার গান ছাতিমের ছায়া, উড়ালিয়া পাখি সাজের ঘোর। জানিনি কখনো আমি এতটা আধার, এতটা ধীর, এতটা নিবিড়, এ যেন অমানিশা কৃষ্ণপক্ষের শেষ তিথির। কতবার পুড়েছি খই ফোটা গরমে, পুড়ে পুড়ে জুড়িয়েছি পরাণ, কখনো মরেছি মরমে, কখনো রয়েছি পড়ে পথের ধারে গুলঞ্চ ফুলের পাশে। তারপর গিয়েছি একেবারে মিশে। কবে শিখেছি এতটা সয়ে যেতে, এতটা হারাতে? কোন পিছু ডাকে আবার আসিবা ফিরে, নিঃশব্দ শব্দের মন্ডিত চলাচল, অগুন্তি হাতের
একাগ্র প্রার্থনা, ওরাই বুঝি হারাবার পথে আমার অবুঝ সীমানা। আকাশে উদাম চাঁদ, বাতাসে লেবু ফুল ঘ্রাণ, আধারের চাদরে লুকাই মুখ, কেঁদে ওঠে প্রাণ। দেখি কত শত মুখ লণ্ঠন হাতে আমার দাওয়ায়, ভুলে গেছো সব, রাখো নাই বুঝি মনে আর। ফিরে এসো, আমরা রয়েছি প্রতীক্ষায়, তুমি তো নও আর একার তোমার। মনে রেখো, তুমি আমাদের একান্ত অধিকার। আমি পরাভূত, আমি অভিভূত, আমি এসেছি ফিরে, আমি ফিরেছি ভিড়ে। বাহ, চমৎকার। আপু প্রচ্ছদটা একটু ধরবেন কয়েক সেকেন্ডের জন্য, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এবং যেভাবে বললেন না যে আমরা 3 অলকানন্দা, এমনভাবে আসলে নারীদের মধ্য থেকে কেউ যখন লেখে আমার মনে হয় প্রত্যেক নারীর কথাই যেন সে তুলে ধরে। খুব খুব ভালো লাগছে। আবার একটা ছোট্ট বিরতি নিয়ে এসে ভালো লাগার সময়টিকে আরও অনেকক্ষণ ধরে রাখবো। দর্শক চাই আবার সেই ছোট্ট একটা বিরতিতে যাবো আর আসবো, কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। ফিরবো এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাব। দর্শক ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাব মানেই পুরো একটা ঘন্টা নিজের মনের কথাগুলো দ্বিধা ভুলে বলা। আমাদের বন্ধুরা সেই প্ল্যাটফর্মেই যুক্ত হয়ে তাদের মনের কথা বলে। নতুন বন্ধু যারা আপনারা প্রতিদিন হয়তো টেলিভিশনে চোখ রাখেন কিন্তু ভাবেন কিভাবে যুক্ত হবেন, কী বা বলবেন, প্লিজ এসব সব ভাবনা চিন্তাকে একপাশে রেখে বরং আপনারা যুক্ত হবেন। সেটার জন্য খুব সহজ, ফেসবুকে গিয়ে নেক্সাস লেডিস ক্লাবের যে ফেসবুকে গ্রুপ, সেখানে আপনি জয়েন বাটনে ক্লিক করে এক মুহূর্তেই হয়ে যেতে পারেন একজন সম্মানিত সদস্য। তারপর দেখবেন বাকি যেসব সদস্য বন্ধুরা আছে তারাই আপনাকে টেনে জুমে নিয়ে আসবে। একদম দেরি না করে আপনি এই কাজটি করে ফেলুন এবং আপনার যত নারী বন্ধু আছে তাদেরকে উৎসাহিত করুন। এবং নেক্সাস লেডিস ক্লাবের এই যে এখন 55,000-এরও দারুণ নারীদের একটা পরিবার, সেই পরিবারে আপনি একজন সদস্য হয়ে যেতে পারেন। আর এই যে আমাদের বন্ধুরা এক এক করে যুক্ত হচ্ছে, ইফতারের পরে আসলে নানা রকমের ব্যস্ততা থাকে, অনেক সময় ক্লান্তিও ভর করে, তারপরেও বন্ধুরা যুক্ত হয়, এটা আমাদের অনেক বড় পাওয়া। এর মধ্যে রেবেকা কবির আপু, হাসিনা আপু এবং নার্গিস আপু যুক্ত হচ্ছে, শুভেচ্ছা। মিষ্টি আপুর কাছে শুনবো। মিষ্টি আপু, তোমার পতিদেব তো তোমাকে ভীষণ যত্ন করেন, কিন্তু কখনো কি এরকম মনে হয়েছে কোনো আচরণে না আসে তোমাকে অবহেলা করলো? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব কঠিন লাগছে কোশ্চেনটা। খুব একটা না, তবে মাঝে মধ্যে সংসারে টুকিটাকি তো কম বেশি থাকি, একটু কথা কাটাকাটি হয় না, একেবারে তা তো না। তবে সে বেশ যত্ন করে, এটি আমি বলবো। সে খুবই যত্ন করে, খুব যত্নশীল না, সেটা তোমার মিষ্টি হাসিটা দেখলেই বোঝা যায় যে তোমার জীবন কতখানি পরিপূর্ণ আনন্দে, যত্নে। এটা খুব ভালো লাগে। এইভাবেই সব সময় আপু আনন্দে ভরপুর থাকো, সুখী থাকো। রেবেকা কবির আপু, আমরা যারা কর্মজীবী নারী, আমরা বোধহয় সবার আগে অন্য কারোর অবহেলার থেকে নিজেই নিজের অবহেলার শিকার। তোমার বেলা কি? ধন্যবাদ অহনা, সুবর্ণা। আমি এখন আমাদের দেশে রাজশাহীতে, হ্যাঁ, এখানে মনে হচ্ছে আমার আজকে খুব মনটা ভালো, জানো। এই আপু তুমি আমার হয়ে ডাবল করে শ্বাস নাও। নিজে শ্বাস নিচ্ছি, মানে খুব ভালোভাবে শ্বাস নিচ্ছি বাড়িতে বসে। তো যাই হোক, এখন কথা হলো, তুমি যে কোশ্চেনটা করেছো সেটা হচ্ছে আসলে আমরা চাকরিজীবী মানুষদের না একটু নিজের প্রতি অবহেলা, আমি ওইভাবে বলবো না করতে, কারণ হচ্ছে করতে গেলে নিজেকে সঠিকভাবে সুস্থভাবে চালানো যাবে না। নিজের প্রতি যত্নশীল হই, আবার অবহেলা যখন করি তখন মনে হয় যে শরীরটা ছেড়ে দিয়েছে, আবার মনে হয় যে নিজে একটু শক্ত করে দাঁড় করানো দরকার। আর পরিবারের মানুষজন এগুলো খুনসুটি থাকতে, খুনসুটি না থাকলে সংসারে ভালো হবে না, ঠিক না। তবে মাঝে মধ্যে একটু অবহেলার দরকার আছে, তাহলে সম্পর্কগুলোকে রিনিউ করা যায়। একদম। আপু রাজশাহীতে গেছো, আনন্দ করে আসো, আমের মুকুলের গন্ধ নিয়ে আসো, তোমার থেকে আমি নিয়ে নিব। আমাদের সাথে দেখতে পাচ্ছি, আমি জানি না আপুকে আমি আগে পেয়েছি কিনা, প্রফেসর ডক্টর সৈয়দা আফরোজা জারিন আপু। অনেক শুভেচ্ছা আপনাকে এবং নেক্সাস লেডিস ক্লাবে স্বাগত। আজকে কি আপু প্রথম যুক্ত হয়েছেন?
আজকে না, আসলে এর আগেও যুক্ত হয়েছিলাম। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি আপু। জি, আজকের টপিকটা তো আসলে খুব চমৎকার, অবহেলার স্বাদ। স্বাদ। জি, এই জন্য জয়েন করি। আমি আপনাদের একটু আলোচনা জানতে চাই আপু যে এই যে অবহেলার স্বাদ, আপনার জীবনে এটার স্বাদটা আসলে কেমন? আসলে দুঃখিত। আমরা আসলে একটা পর্যায়ে এখন পার হয়ে এসেছি, এটা একটা খুব ভালো দিক। যে খুব যদি আগের কথা ভাবি, তাহলে একটা সময় শুধুমাত্র নারী হওয়ার জন্য যে অবহেলা অবহেলা আসলে পেত নারীরা, সেই জায়গা থেকে আমরা অনেক দূর সরে এসেছি। আমরা নিজেরা নিজেদের কেয়ার করতে পারি, আমরা আরেকজনকে বোঝাতে পারি যে তাদেরটা দায়িত্ব আমাদেরকে টেক কেয়ার করতে হবে। ক্ষমতায়িত নারী হয়তোবা নিজের এবং অন্যকেও অবহেলিত যেন না হয়, সেই জায়গাটা থেকে সরে আসার যে চেষ্টা, যে জার্নিটা, সেটা আমরা করছি এবং অনেকটা সফলতার মুখ দেখেছি। একদম আপু, অনেক ধন্যবাদ। আপনি খুব দারুণভাবে বলেছেন এবং এইটা আসলে বলতেই হয় যে আমরা নারীরাই পারি আমাদের নানা রকমের যে অবহেলা, সমাজের নানা রকমের বঞ্চনা, সেটা থেকে নিজেদেরকে দূরে রাখতে, এবং সবার আগে নিজেকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এবং অবশ্যই আমাদের যে মানে অর্থ শুধু উপার্জন না, বরং নিজের অর্থ উপার্জনের সাথে সাথে সেটার খরচ করার যেই অনুমোদন নিজের হাতেই রাখতে হবে, তাই না? অনেক ধন্যবাদ। আমরা একদম শেষে চলে এসেছি। আজকে ইভা ফারহানা, নার্গিস আপু এবং হাসিনা আপুকে শুনতে পারছি না, আমি দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই সামনের দিনে শুনবো। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, এবং ভালোবাসা আমাদের সালমা আপুর জন্য এত দারুণ একটা সময় উপহার দেওয়ার জন্য। আর দেবজান আপু, কি বলবো, আপনার গান সেই যে আসলে রবীন্দ্রনাথের দেবজান ইয়ার কর, সেই রকমই মনে থাকবে। আবারও আপনার গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব। আমি দর্শকের কাছে বিদায় নিব। লাস্ট নোট আমি সালমা আপুর কাছে জানতে চাই, অনেক আজকে চড়াই উতরাই পার করে এসেছেন, শেষমেশ কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো। আরো ভালো লাগতো যদি একটি দুঃসংবাদ আজকে আমাদের না শুনতে হতো। এছাড়া নেক্সাস টিভিতে যতবারই এসেছে আমি খুব চমৎকার সময় পার করেছি, আর আপনার মতো চমৎকার একজন উপস্থাপিকার সাথে থাকায় সময়টা দারুণ কেটেছে। বন্ধুর স্ত্রী, রাইট? এই যে ভালো লাগে, সেই ভালো লাগা নিয়ে আজ আমরা এখন ঘরে ফিরবো, কিন্তু আমরা বিশ্বাস করি সেই ঘরে ফেরার পথে কোনো নারী, কোনো শিশুই জানি অনিরাপত্তায় না ভুগে। প্লিজ আপনারা রাস্তায় ঘাটে যেখানে দেখবেন কোনো রকমভাবে এতটুকু কোনো প্রতিহিংসা বা নির্যাতনের শিকার চেষ্টা করবেন, অস্ত্র দেখেও ভয় পাবেন না। প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন, সামনে নারী শিশুকে সবসময় এগিয়ে দেওয়ার জন্য সেই ভরসাটা হবেন। ভালো থাকবেন, থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে। আমি সালমাপুর লেখা গান গেয়েই আজকে এই সুন্দর অনুষ্ঠানটি থেকে বিদায় নেব। আর সবাইকে, ক্যামেরার পেছন সামনে সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে থাকার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। জি। ঘুম ভেঙে যদি মনে পড়ে মোরে, ঝরে যখন নিষিদ্ধ বাদল, ঘুম ভেঙে যদি মনে পড়ে মোরে, ঝরে যখন নিষিদ্ধ বাদল, হাত বাড়িয়ে ছুঁয়ে দিও তুমি এক ফোঁটা বৃষ্টির জল। বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, এ তোমার সখীর আঁখি জল। বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, এ আমার আঁখি জল। সেই স্মৃতি যদি কাঁদায় তোমার, ভেসে যায় মেঘের শতদল।